এবার দেখেন আমরা সেকশন 378 378 ধারাতে ছিলাম। 378 ধারাতে আচ্ছা কোথাও কি দোকান থেকে চুরির কথা বলা হয়েছে? যে দোকান থেকে চুরি করলে সে কোন ধারাতে পড়বে? এটা কি কোথাও বলা আছে কিনা যে দোকান থেকে চুরি করলে সে কোন ধারাতে পড়বে? এটা কি কোথাও বলা আছে কিনা? আমাদের শাস্তির কথা যদি চিন্তা করি, শাস্তির কথা যদি চিন্তা করি, সেখানে যদি দোকানের নাম বলে, সেখানে যদি কোনো প্রতিষ্ঠানের নাম বলে, তাহলে সেটা কত ধারাতে পড়বে? ধরেন আপনি কোনো একটা দোকান থেকে একটা চশমা নিয়ে গেলেন আপনার নিজের প্রয়োজনে, তাহলে সেটা কোন ধারায় পড়বে, কোন ধারায় শাস্তিযোগ্য হবে? সেটাকে কি আমরা 380 বলবো, 381 বলবো, নাকি 382 বলবো? আচ্ছা 380, 81, 82 দ্বারা আমরা কি বুঝি? এখানে এখানে হচ্ছে যে 381 আপনার থাকার ঘরে চুরি করলে কি হবে, তারপর হচ্ছে আমার কোনো ক্লার্ক, আমার কোনো সার্ভেন্ট চুরি করলে শাস্তি কি হবে, এবং 382 তো দেখলামই যখন প্রিপারেশন নেওয়া হবে। তার মানে কোথাও কিন্তু দোকান মানে মানে কি 380 ধারা, 381 ধারা, 382 ধারার অধীনে যেটা পড়বে সেটা তো পড়বেই। এছাড়া সকল ক্ষেত্রে চুরির অপরাধের শাস্তি 379, 379 ধারা, 379 ধারা, যেখানে স্পেসিফিক্যালি একটু খেয়াল করবেন, যেখানে সুনির্দিষ্টভাবে বলে দিবে যে তাঁবুর মধ্য থেকে এটা নিয়ে যাওয়া হয়েছে, ঘরে থাকার জায়গা থেকে মানে ঘর থেকে এটা নিয়ে যাওয়া হয়েছে, এটার জন্য তো শাস্তি আমাকে 380 দ্বারা নির্ধারণ করে দিছেই। 381 তো ক্লার্ক সার্ভেন্টের কথা নির্ধারণ করা দিছেই, 382 তো কিন্তু নির্ধারণ করে দিছে। আমি এই তিনটা ক্ষেত্রকে নির্ধারণ করে দিছে, বাকি সকল ক্ষেত্রকে নির্ধারণ করে দিছে না। তাহলে এই দোকান থেকে যদি চশমা নিয়ে যাওয়া হয় সেটা পড়বে 379। অর্থাৎ এই তিনটা প্রেক্ষাপটের সাথে যাহা কিছু মিলবে না তাহাই যদি চুরি হয় তাহলে পড়বে 379। ক্লিয়ার বিষয়টা? তাহলে 378 ধারার উপর আমাদের আর মনে হয় না যে পড়া লাগবে। তাহলে এখান থেকে আমরা ওই ডিরেক্ট কোশ্চেনগুলো শিখলাম এবং একই সাথে বাসটির সাথে দাদা দোকানের সম্পর্কে কি দাদা? দাদা বাস দিও যেটা সেটা দোকান, আমরা অনেক জায়গায় তো দেখলাম যে কখনো কখনো 79 হইছে, আবার 80 তে হইছে, 80 তে হইছে, কখনো কখনো যে বাসগৃহের সাথে দোকানের সম্পর্কটা কতটুকু দাদা? আপনি তো বলছেন যে বাস দোকান বলতে যাবে না। আরে কিসের খাওয়ায় ওটা কিছু না, খাইতে থাকবেন। কি অবস্থা, সব তো এলোমেলো হয়ে গেল, কি অবস্থা। আচ্ছা এখানে দেখেন তিনশো 80 ধারাতে লেখা আছে যে whoever commits theft in any building, tent or vessel which building, tent or vessel is used as a human dwelling or used for the custody of property। তার মানে দুইটা প্রেক্ষাপটে এই আমরা কোন বিল্ডিং বলি, কোন টেন্ট বলি, তাঁবু বলি,
কোনো ভেসেল বলি, এখানে বলছে যে দুইটা প্রেক্ষাপটে 380 ধারাতে পড়ে যাবে। যদি এগুলোকে বসবাসের জন্য ব্যবহার করা হয় বা যদি এগুলাকে কোনো প্রপার্টির কাস্টডি হিসেবে ব্যবহার করা হয়, কোনো সম্পত্তি রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ হচ্ছে মনে করেন যে ঘরের মতো, মানে একটা বিল্ডিং বা কোনো একটা তাঁবুর মধ্যে যদি আমি কোনো সম্পত্তি রাখি, সেটা মানে সেটা তখন গুদাম ঘরের মতো কাজ করে। গুদাম ঘর আর দোকান তো এক জিনিস না। এখন এখানে আপনি যেটা বলছেন যে একই সাথে থাকার ঘর, একই সাথে দোকান, একই সাথে থাকার ঘর, একই সাথে দোকান। হ্যাঁ, এই যে আমরা ঢাকা শহরে থাকি না, একই সাথে আমরা থাকতেছি, নিচে কিন্তু দোকান। কোন জায়গা থেকে ঘটনাটা ঘটছে, সেই জায়গাটা যদি থাকার ঘর হিসেবে ব্যবহৃত হয়, অথবা সে জায়গাটা যদি কোনো সম্পত্তি হেফাজতে রাখার জন্য ব্যবহার করা হয়, এই দুইটা জায়গাতে আমরা 380 ধারাকে বলতে পারবো। এছাড়া সকল ক্ষেত্রেই আমাদের 379-এ চলে যাবে। ওকে, আমরা এই বিষয়টা নিয়ে আর না পেঁচাই, তাহলে আমরা দাদা আমার একটা প্রশ্ন ছিল, হুম যে আপনি পিস্তলে দিয়ে এবার যেটা বলেছিলেন আর কি, হুম ওটা তো কমপ্লিট করেনি। যে পিস্তল নিয়ে যদি কেউ চুরি করতে যায় এবং এটা যদি ইউজ না করে, তখন কি হবে? আর যদি আমি পিস্তলটা নিয়ে গিয়ে যদি এটা ভয় দেখাই, তখন কি এটা অন্য ধারায় পড়বে? না, সেটা আমরা আসতেছি, দর্শকদের মধ্যে বলবো। আমরা তো কেবলমাত্র শুরু করলাম না। ওকে, তাহলে 379 মানে 378 থেকে 382 পর্যন্ত আমাদের মোটামুটি শেষ। আমরা প্রথমে যে প্রশ্নগুলো লিখছিলাম সেই প্রশ্নগুলো প্লাস 378 ধারাতে যে উদাহরণগুলো আছে এগুলো একবার চোখ বুলিয়ে যেতে হবে। উদাহরণগুলো পড়বেন আমরা প্রবলেম বেসড কোশ্চেনের জন্য। এবার আমরা 383-তে চলে যাব। দাদা 382-তে হ্যাঁ। আপনার হলো কি মৃত্যু ঘটানো হয়েছে না মৃত্যু ঘটানোর প্রস্তুতি নিচ্ছে, এবং মৃত্যু যদি ঘটানো হয়ে থাকে 382-তে, তাহলে আপনার যে শাস্তির কথা বলা হয়েছে 10 বছর, এটা কি আপনার 10 বছরই হবে, না আপনার চুরি করতে গিয়ে যে তার যে আপনার শুধু যে মৃত্যু ঘটাইলো এই 10 বছরই কি তার আপনার শাস্তি হবে? এখানে কি মানে খুন হয়েছে কি, বা মানে মৃত্যু ঘটানো হয়েছে কি? না 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 না, এখানে আছে প্রিপারেশন, থেফট আফটার প্রিপারেশন। মৃত্যু ঘটানোর প্রস্তুতি নিয়ে আমি চুরি করতে গেছি। ক্লিয়ার? মানে আমি আমার ইন্টেনশন হচ্ছে যে আমি ওই আপনার ঘর থেকে আপনার একটা ঘড়ি রাত্রেবেলাকে নিয়ে আসবো, সাপোজ, হ্যাঁ, মানে সরিয়ে নিয়ে আসবো। আপনার ঘর থেকে আমি আপনার চশমা নিয়ে আসবো, বাট আমি আমার কোমরে করে একটা ছুরি নিয়ে গেছি। এই ছুরি থেকে ছুরি ঠুরির ব্যবহার আছে, ভয়ভীতি দেখানোর ব্যাপার আছে নাই, বাট আমি সেই ধরনের প্রিপারেশন নিয়ে গেছি। ক্লিয়ার? আমি সেই ধরনের প্রস্তুতি নিয়ে গেছি, বাট সেখানে এগুলোর কোনো অ্যাপ্লিকেশন হয় নাই। ক্লিয়ার? দাদা একটা প্রশ্ন ছিল। অবশ্যই। দাদা এই যে 380-র সাথে এই পাবলিক দিয়া 511 ধারায় অ্যাড করে দেয়, এটা একটু যদি আমার বুঝাই দিতেন। এটা আমরা আলোচনা করব, সমস্যা নাই। 380-র সাথে 511 এটা আমরা আলোচনা করব। ওকে, তাহলে দেখেন। হ্যাঁ দাদা একটা কথা জিজ্ঞেস করার ছিল। অবশ্যই। হ্যাঁ দাদা, ওই যে পিস্তলের বিষয়ে বলেন, অর্থাৎ চুরি করতে গেছে কিন্তু সাথে পিস্তল নিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু পিস্তলটা সে ইউজ করে নাই। ওর হয়তো টেন্ডেন্সি ছিল এরকম যে ওকে যদি কেউ বাধা দেয় চুরি করার সময়, সে হয়তো পিস্তলটা ইউজ করবে, কিন্তু সে ইউজ করে নাই। সেটা কি ওই 382 দ্বারাই অপরাধ হবে? অবশ্যই হবে, সেখানে চুরিটা হয়েছে কিনা।
এখানে আমার কথা হচ্ছে যে চুরিটা হয়েছে কিনা, চুরিটা হইলে সে কিভাবে চুরি করতে গিয়েছিল। প্রথমত থেফট হয়েছে কিনা, থেফট হইলেই তো 382-তে পড়বে, আমরা ধরে নিলাম। দ্বিতীয়ত সে কিভাবে চুরি করতে গেছে, সে কিভাবে চুরি করতে গেছে, সে এভাবে চুরি করতে গেছে। 382 ধারায় যেগুলো বলা হয়েছে এভাবে সে প্রস্তুতি নিয়ে চুরি করতে গেছে, সো সে 382 ধারায় শাস্তিযোগ্য। প্রথমত চুরি হয়েছে, দ্বিতীয়ত চুরিটা কোথায় করছে 380। প্রথমত চুরি হয়েছে, চুরিটা কে করছে 381। প্রথমত চুরি হয়েছে, চুরিটা করতে যাওয়ার আগে সে কি ধরনের প্রস্তুতি, সে কি ধরনের প্রিপারেশন নিছে, এটা হচ্ছে 382। এখন তো মনে হয় আর কারো প্রশ্ন থাকার কথা না। আর কোনো প্রশ্ন চুরি থেকে ভাই? ওকে, দাদা চুরির জন্য কজন সদস্য সংখ্যা তো সর্বোচ্চ? কারণ 2-3 জন 5 জন মিলে চুরি করতে যাইতে পারে না। আচ্ছা সেখানে আমরা আসি। আমরা আপাতত ধরে নেই চুরি করার জন্য সদস্য সংখ্যা হচ্ছে আনলিমিটেড। আমরা সামনে আগাই, ঠিক আছে? আমরা ধরে নেই যে চুরি করার জন্য সদস্য হচ্ছে আনলিমিটেড। আমরা সামনে আগাই তাহলে আমাদের, কারণ এই চুরির সাথে তো আমাদের আরো 3টা অপরাধ আছে না, এগুলো পড়লে আমরা ক্লিয়ার হয়ে যাব। এবার আমরা 383-তে যাব। 383 383-তে আছে এক্সটর্শনের ডেফিনেশন। আমরা আজকে লেকচারের শুরুতেই আমরা অনেকগুলো উপাদান লিখছিলাম। সেখানে দেখেন এই চুরির উপাদানগুলোর সাথে আমরা যে চুরির উপাদানগুলো আলাদাভাবে লিখছিলাম, এই চুরির উপাদানগুলোর সাথে 2টা উপাদান আমরা যোগ করে দিব। একটা হচ্ছে ডিস্ট্যান্ট ফিয়ার, দূরবর্তী ভয়, আরেকটা হচ্ছে মুভেবল অর ইমুভেবল প্রপার্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি। এই 2টা উপাদান যোগ করলে আমরা মোটামুটি এটাকে বলতে পারবো এক্সটর্শন বা জোরপূর্বক বা বলপূর্বক গ্রহণ। তার মানে আমরা চুরির সকল উপাদান এক্সটর্শনের মধ্যে পাই, থেফটের সকল উপাদান এক্সটর্শনের মধ্যে রয়েছে। চুরির উন্নত রূপ হচ্ছে তাহলে এক্সটর্শন। চুরির উপাদানের সাথে কতিপয় উপাদানের সমন্বয়ে এক্সটর্শন হয়, বলপূর্বক গ্রহণ হয়। এখানে দেখেন আমরা চুরির উপাদানের সাথে আমরা এই 2টা উপাদান যোগ করলাম, তার মানে সেটা এক্সটর্শন হয়ে গেল। এখানে বলছে, প্রথমে বলছে intentionally puts any person in fear of any injury, অর্থাৎ হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখানো হয়।
or to any other, and thereby dishonestly induces the person so put in fear to give donation or subscription of any kind, or to deliver to any person any property or valuable security or anything signed or sealed which may be converted into a valuable security commits extortion. এখানে যেটা আমরা আরেকটা উপাদান লিখব, ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট ইনডিউসমেন্ট মানে হচ্ছে প্ররোচনা। আমরা আরেকটা উপাদান লিখব কনভার্স। আচ্ছা, ওকে, তাহলে ইনডিউসমেন্ট মানে হচ্ছে প্ররোচনা। তার মানে হচ্ছে চুরির সকল উপাদান থাকবে, এর সাথে যুক্ত হবে ডিস্ট্যান্ট ফিয়ার, দূরবর্তী ভয়। ডিস্ট্যান্ট ফিয়ার বা দূরবর্তী ভয়। যখন হচ্ছে কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে, এই যে ইচ্ছাকৃতভাবে ক্রিমিনাল ইন্টেনশন, এটা আমাদের চুরির মধ্যে ছিল। কোনো ব্যক্তিকে পুটস এনি পারসন ইন ফিয়ার, কোনো ব্যক্তিকে ভয়ে রাখা হয়। কিসের ভয়ে? অফ এন ইনজুরি টু দ্যাট পারসন, সে ব্যক্তিকে কোনো ক্ষতি করবে এই ভয়ে রাখা হয়। এখন ভয়ে কেন রাখা হয়? ভয়ে রাখা হয় যাতে করে সেই ব্যক্তি ক্ষতির ভয়ে, সেই ব্যক্তি ক্ষতির ভয়ে কোনো ডোনেশন দেয়, কোনো সাবস্ক্রিপশন দেয়, কোনো চাঁদা দেয়, অথবা মূল্যবান কোনো সম্পত্তি অথবা কোনো সম্পত্তি স্থানান্তর করে, অথবা কোথাও সিগনেচার করে, কোথাও সিল দেয়। যেটাতে সাইন করে বা যেটাতে সিল দেয় সেটা যেন গুরুত্বপূর্ণ কোনো সম্পত্তিতে রূপান্তরিত হয়, এরকম কোনো কিছুতে স্বাক্ষর বা সিল আদায় করা হয়। কিভাবে? তাকে ক্ষতির ভয় দেখিয়ে। তার মানে ক্ষতির ভয় দেখিয়ে, অপরাধমূলক অভিপ্রায় নিয়ে কোনো ব্যক্তির কাছ থেকে যদি কনসেন্ট আদায় করা হয়, মতামত আদায় করা হয়, কোনো চাঁদা দেওয়ার জন্য অথবা কোনো সম্পত্তি অর্পণ করার জন্য, ডেলিভারি দেওয়ার জন্য, অথবা কোনো কিছুতে সিল বা স্বাক্ষর করার জন্য যা গুরুত্বপূর্ণ সম্পত্তিতে রূপান্তরিত হবে, এটাকে আমরা বলতেছি এক্সটরশন। তার মানে এখানে যদি আমরা উপাদানগুলো দেখি, চুরির সকল উপাদান লিখব, এরপরে লিখবো সে ডিস্ট্যান্ট ফিয়ার, দূরবর্তী ভয়, এরপরে লিখবো সে ইনডিউসমেন্ট, প্ররোচনা। আচ্ছা, এখানে বলেন তো, এই যে যার কাছ থেকে সম্পত্তিটা নেওয়া হয়,
সে কি সম্পত্তি তার কাছ থেকে কি ছিনাইয়া নেয়? না, সে কিন্তু নিজের ইচ্ছায় দিয়ে দেয়। কারণ ওই যে তারা ভয় দেখায়, সে কিন্তু চেকে সিগনেচার করে নিজের ইচ্ছায়। সে কিন্তু তার হাতের ঘড়ি, কানের দুল খুলে দেয় নিজের ইচ্ছায়। কেন? কারণ তার সন্তানের মাথায় গুলি ধরে রাখা হয়েছে। তার সন্তান স্কুল থেকে আসতেছে, সন্তানের মাথায় ফোন দিয়ে বলতেছে, আপনার সন্তানের মাথায় গুলি ধরে রাখছি, আপনি এইটা তাড়াতাড়ি দিয়ে দেন। তাহলে ভয়টা দেখাইলো দূর থেকে। অথবা যারা অপরাধী তারা কাছেই আছে। আচ্ছা, আমরা কেটে গেলে আবার ক্লাসে আসবো। অথবা অপরাধী কাছেই আছে, তার হাতে কোনো প্রকার অস্ত্র কিছু নাই, সে বারবার বলতেছে, আপনি যদি এটা আমাকে এখন না দেন তাহলে আপনার সন্তানকে মেরে ফেলা হবে। কিন্তু সন্তান রয়েছে স্কুলে, আর ঘটনাটা ঘটতেছে বাসার মধ্যে। তাহলে সন্তানের মরার কোনো সম্ভাবনা আছে এই মুহূর্তে? নাই, বাট ক্ষতির ভয় দেখাইছে।